নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বেশ অনেকদিন আমি আপনাদের সামনে আসতে পারিনি, আর আপনারা আমাকে অনেক মিস করেছেন, খুঁজেছেন, আর সেই মতো আমিও আপনাদের অনেক মনে করেছি। আপনারা যে আমাকে এত স্নেহ দিয়েছেন তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ করলেই হবে না, আমি কাউকে খালি হাত পাঠাতে পছন্দ করি না। আমার আশীর্বাদে লুকোনো থাকে এমন শক্তি, যে আপনার মনের কোনো একটি এমন ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে। বিশেষ করে যখন কোনো বিপদে থাকবেন বা কোনো এমন পরিস্থিতিতে যখন বুঝতেই পারবেন না যে আমি কি করব, তখন কেউ না কেউ আপনাকে অবশ্যই পথ দেখাবে। এই আমার আশীর্বাদ রইল। তবে আসুন আজকে জানা যাক যে আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি কেন? সেটাও কিন্তু একটা রহস্যময় ঘটনা। আসলে এই যে ঘটনাটা যেটা আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটা প্রায় ৫-৬ মাস আগে ঘটে গেছে। যখন একটা পিকনিকের সিজন ছিল। প্রায় শীতের দিনগুলোতে আমাদের দেশে সবাই পিকনিকে যায়। এই নভেম্বর, ডিসেম্বর মানে পুজোর পরপর থেকেই এগুলো শুরু হয়ে যায়। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত পিকনিকে সব ঘোরাঘুরি করে। তো কিছু বাচ্চারা, ইয়াং বাচ্চারা, ওরা সব পিকনিকে গেছিল। আর সেখান থেকে ফিরে আসার পরে প্রায় ৬ জন বাচ্চারা ভীষণভাবে অসুস্থ হয়ে যায়। তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তাদের ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়। কেন কি তারা সবাই খুব ভালো ফ্যামিলির ছিল। তো ভালো, ভালো জায়গায় ওদের চিকিৎসা করা হয়। কিন্তু আল্টিমেটলি দেখাই গেল যে ওদের কিছুই হয়নি। কোনো রোগ ধরা পড়ল না। তো লাস্টে এই বলা হলো যে এদের বোধহয় হয়তো কোনো মানসিক আঘাত হয়েছে, বা হয়তো পরস্পরকে দেখে এরা ভান করছে। এখন ঘটনাটা তো অনেকদিন আগে ঘটে গেছে। তো কোনো কারণে হয়তো আমার কোনো পরিচিত এদেরকে এদের এই ৬ জন বাচ্চাদের মধ্যে কোনো এক পরিবারকে আমার বিষয়ে জানান। তখন তিনি আমার সাথে কন্ট্যাক্ট করেন আর বিষয়গুলো আমাকে জানান। আমি জিজ্ঞেস করলাম যে ওদের হয়েছে কি? তখন জানা গেল যে কেউ প্রচুর বমি করছে, কেউ কাজে মন দিতে পারছে না, কেউ ঠিক মতন খায় না, কারো চোখ এমন লাল হয়ে গেছে, কেউ ড্যাব ড্যাব করে সবসময় তাকিয়ে থাকে, কেউ অন্যমনস্ক থাকে, কেউ ভালোভাবে ব্যবহার করে না, কেউ সবসময় মেজাজ দেখাতে থাকে। এই যে একটা সাইকোলজিক্যাল প্রবলেমগুলো দেখা যাচ্ছিল, যার ফলে এদেরকে বলা হয়েছে যে নিশ্চয়ই কোনো মানসিক আঘাত এরা পেয়েছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে এরা গেছিল কোথায়? যেই জায়গার নাম ওরা আমাকে জানালো, সেই জায়গাতে আমি প্রায় ১৫ বছর আগে সাধনা করতে গেছিলাম। তাই আমার বুঝতে দেরি হলো না যে এদের সাথে ঘটনাটা কি ঘটে গেছে। আমি তখন বললাম যে আমি কোনো একটি বাচ্চার সাথে কথা বলতে চাই। আমি তখন জিজ্ঞেস করলাম যে তোমরা ওখানে কি করেছিলে? অনুষ্ঠানটা কিভাবে করেছিলে? তখন সেই মেয়েটি বলল যে আমাদের যে ডেস্টিনেশন ছিল, যেখানে আমরা পিকনিক করতে যাওয়ার একটা প্রোগ্রাম করেছিলাম, তো হঠাৎ রাস্তায় যখন আমরা যাচ্ছি, তো এই যে এরিয়াটা ছিল এত সুন্দর বন-জঙ্গল দিয়ে ঘেরা, গাছপালা দিয়ে ঘেরা, কি আমাদের ভীষণ অ্যাট্রাক্ট করলো। তখন আমরা বললাম যে আমরা আমাদের সেই জায়গাটায় যাব না যেখানে আমরা ভেবেছি যাব বলে পিকনিকের জন্য, বরং এখানেই নেমে যাই। তার কারণ হচ্ছে, নেমে যাই অর্থাৎ গাড়ি থেকে নেমে যাই। তার কারণ হচ্ছে পাশ দিয়ে একটা নদী বইছিল। তো এদেরকে মনে হলো যে পাশ দিয়ে যখন নদী আছে আর এত সুন্দর বন-জঙ্গল, তো এখানে আমরা পিকনিক করতেই পারি। আর তারপরে সেখানে তারা সব মিলে, ওরা প্রায় ২০-২৫ জন ছিল। আর তারা সব মিলে রান্নাবান্না করেছে, খাওয়া-দাওয়া করেছে। আমি তারপরে জিজ্ঞেস করলাম যে, আ তোমাদের এমন কিছু করেছো কি যেটা হয়তো করাটা উচিত নয়? তো তাদের মধ্যে ২-৩ জন ছিল যারা কোনো গাছের নিচে নাম্বার 1 করে এসছিল। আর তখন আমি জিজ্ঞেস করলাম যে, "কোনো বোতল ইত্যাদি সেখানে রেখে এসছো কি?" তখন তারা সেই মেয়েটি বলল যে, "হ্যাঁ।" আ আমি বললাম, "ছিপিটা খোলা ছিল বোতলের?"
তখন ও বলল যে, "হ্যাঁ, আমরা আর ছিপি-টিপি লাগাইনি, অমনিভাবে খোলা পড়েছিল।" এইসব কথা শুনবার পরে আমার বুঝতে আর অসুবিধা হলো না যে জিনিসটা ঘটেছিল কি। তাই আমি তাদের প্যারেন্টসদের বললাম, "আপনারা সেই জায়গাতে যান, যেসব রান্না এরা করেছিল সেই রান্নাগুলো আপনারা করে নিয়ে যান অনেক শুদ্ধভাবে। আর একটি ভালো আ পাতাতে, সে পেপার পাতাতে নয়, কোনো ফেব্রিকেটেড পাতাতে নয়, বরং যে শাল পাতা হোক, এই ধরনের যে পাতাগুলো হয়, কলা পাতা হোক, দোনা হোক, এতে সেই খাবারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ঠিক সেখানেই গিয়ে, সেই স্পটে গিয়ে সেইখানে কোনো বড় গাছের নিচে, স্পেশালি যেখানে তারা সেই জিনিসপত্রগুলো রেখে এসেছিল, সেইখানে এটা রাখুন। আর তার চারপাশে একটু জল ছড়িয়ে দিয়ে একটা ধূপ জ্বালিয়ে দেবেন। ধূপকাঠি নয়, ধূপ জ্বালাবেন। আর ক্ষমা চেয়ে আসবেন। বাকি যা পুজো করার আমি করে দেব।" তারপরে যাই হোক, গিয়ে সেখানে সব ব্যবস্থা করা হলো। একটা ছোট্ট করে হোমও করে দিলাম আমি। আর তারপরে সবাই ফিরে আসা হলো। প্রায় ৬-৭ দিনের মধ্যে বাচ্চাগুলো আস্তে, আস্তে ঠিক হয়ে গেল। তাহলে হয়েছিলটা কি? তাই না? হয়েছিলটা কি? এটাই আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এখানে আমি সায়েন্সের ব্যাপার নেব না। কেন কি দেখুন, প্রত্যেকটা জিনিসে যদি সায়েন্সকে ঢোকানো হয় না, তো ভালো লাগে না। আমাদের যে শক্তি আছে, আমাদের যে দেবী-দেবতা আছে, আমাদের যে দিব্য শক্তি আছে, অদৃশ্য শক্তিরা আছে, তো তাদের স্থান কোথায় যাবে যদি আমরা সব জায়গায় সায়েন্সকে ঢোকাবো? আপনারা কি জানেন? আমরা এই আমাদের চর্মচক্ষু দিয়ে যা এই দুনিয়াকে দেখছি, সেটা মাত্র 0.1%। কিন্তু এই চোখের আড়ালেও 99.9% অদৃশ্য শক্তি আর তাদের জগৎ রয়েছে, যেটা কি সাধারণত সবাই দেখতে পায় না। কি হয় না, অনেক এমন বন জঙ্গল আছে, আননোন প্লেস আছে, যেসব জায়গাতে সাধারণত কেউ পিকনিক করতে যায় না। আর অনেক সময় সাধু সন্তরা সেখানে কোনো কোনো সময় হয়তো নিজেরা একা থেকে সাধনা করেছিলেন। তারপরে যখন তাদের সব সময় পূর্ণ হয়ে যায়, তখন সেখানেই তাদেরকে তাদের যে নিয়ম অনুসারে, অনেক সাধু সন্ন্যাসী আছেন, তাদের বিভিন্ন প্রকারের নিয়ম আছে। তো সেই, আমি ওটা আর ডিটেলসে বলবো না। তো সেখানে সেই অনুসারে তাদেরকে শান্ত করে দেওয়া হয়। মানে তাদের ডেড বডিকে শান্ত করে দেওয়া হয়। আবার অনেক জায়গায় এটাও দেখা হয়েছে যে আগেকার দিনে রাজা-রাজড়ারা যে যুদ্ধ করতেন, তো সেই যুদ্ধতে তাদের যে সৈনিকরা থাকতেন, তারা যখন আ বীরগতি প্রাপ্ত করতেন, তখন তাদেরকেও এইরকম জায়গাতে শান্তিকর্ম তাদের জন্য করে দেওয়া হতো। তো এই জায়গাটা ছিল সেই সব রাজা-রাজড়াদের সৈন্যদের বীরগতি প্রাপ্ত সৈন্যদের শান্তিকর্মের স্থান। তাহলে ভাবুন, আপনারা নিজেরাই একটু ভেবে দেখুন, যদি আজ কত কত বছর ধরে সেখানে যদি এই ধরনের বীরগতিপ্রাপ্ত সৈন্যদের শান্তিকর্ম করা হয়েছে, আর তারা যদি সেখানে দেহত্যাগ করে ঘুমিয়ে আছেন, আমরা কেউ জানি না যে মৃত্যুর পরে কি হয় কার, সেসব তো খোঁজের ব্যাপার। কিন্তু সাধারণত এটাই জানি যে যখন কেউ চলে যায়, তো তার উপরে যেসব ক্রিয়াকর্ম করা হয় আর তারপরে সেখানে তাকে যেভাবে হোক শান্তি করে দেওয়া হয়। তো সেই জায়গাটা একটা এমন জায়গা হয় যেখানে সাধারণত অন্য কোনো কাজ করা হয় না। কেননা সেটা কোনো শ্মশান নয়, কেননা সেটা কোনো আশ্রম নয়, কোনো লোকজনের থাকার জায়গা নয়। সেটা পুরোপুরি নিঝুম বন। তাহলে ভেবে দেখুন, ওখানে তো কিছু না কিছু শক্তি থাকবে, অদৃশ্য শক্তি থাকবেই। আর এতদিন আপনারা আমার ভিডিওগুলো শুনে বুঝতেই পেরেছেন যে অদৃশ্য শক্তি থাকে। আচ্ছা, এখানে আমি আরো একটা কথা বলবো। আপনারা হয়তো ঠাকুমা, দিদিমা, বড়দের কাছ থেকে শুনেছেন বা হয়তো ছোটবেলায় কোনো সময় বনভোজন করেছিলেন। আমাদের বাংলাতে কি বলা হয়? বনভোজন করা। তখন হয়তো জঙ্গলে, আমারও কেননা ছোটবেলার কথা মনে পড়ছে, আমরাও যখন বাড়িতে যেতাম তখন উম সেই বনভোজন করা হতো। তো আমাদের সাথেও ঠাকুমা এরা সব থাকতেন। তো তারা কি করতেন, যেই রান্না কমপ্লিট হয়ে যেত, তো একটা পাতাতে, সেটা কলা পাতাও হতে পারে,
আর তখনকার দিনে আমি ওই দোনা তো দেখতাম না। তো ওই পাতাগুলোতেই প্রায় সব রান্না বেড়ে সুন্দরভাবে সাজিয়ে জঙ্গলের কোনো একটু দূরের দিকে, যাতে কোনো এঁঠো তার উপরে না পড়ে বা কারো পা যেন না পড়ে, তো একটু দূরের দিকে কোনো গাছের নিচে রেখে আসা হতো। তো আমি আমার ঠাকুমাকে জিজ্ঞেস করতাম যে এটা কি করা হয়। তো ঠাকুমা বলতেন যে যেহেতু আমরা বনে এসেছি আর এখানে এসে আমরা ওদের জায়গাতে পিকনিক করছি, বনভোজন করছি, এটা তাদের জায়গা, বনদের জায়গা, বনদেরও একটা শক্তি আছে। তো তাদেরকেও আমরা যা খাচ্ছি তাদেরকেও দিতে হয়। যেরকম আমরা ঈশ্বর আরাধনা করি তো সেখানে ঠাকুরকেও ভোগ লাগাই, সেমনি এখানেও আমাদের এই যে বনভোজন করছি, তো এখানেও যে জঙ্গল আছে, জঙ্গলে যে শক্তিরা আছে তাদেরকেও দিতে হয়। আর আমরা এটা সকলে জানি যে প্রত্যেক গাছে জীব থাকে, অর্থাৎ তারাও সবকিছু বোঝে, শুধু কথা বলতে পারে না, কিন্তু তাদেরও প্রাণ থাকে। তো ছোটবেলায় ঠাকুমা আমাকে এই সরলভাবেই বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু বড় হয়ে আমি বুঝতে অনেক কিছু পারলাম, আরো অনেক কিছু জানতে পারলাম। তো সেই পরিপ্রেক্ষিতে এদেরও দরকার ছিল যে ওখানে রান্নাবান্না যা করা হয়েছিল তো একটুখানি নিয়ে কোনো গাছের নিচে রেখে আসতো। আর বাকি কিছু বলুক না বলুক, করুক না করুক। আরেকটা ভুল কি হয়েছিল যে ওই যে বোতলের কথা বললাম, ওরা ওইভাবে খুলে চলে এসেছিল, ওটা খুলতে নেই, কারণ খোলা যদি শিশিগুলো ফেলা হয় ওর ভেতরে যে এক দু ফোঁটা থেকে যায়, ওগুলো কিন্তু কি হয় না, জঙ্গলে যেসব নেগেটিভ এনার্জিরা ভরে, দেখুন পজিটিভও থাকে আবার নেগেটিভও থাকে, সব জায়গায় থাকে, আমাদের মাঝেও কি ভালো মানুষ আর মন্দ মানুষ নেই, আছে, যে সেমনি সেখানেও থাকে। তো ওরা তখন তাতে ঢুকে যায় আর তার টেস্ট তাদেরকে এত ভালো লাগে তখন কিনা এইসব নেগেটিভ এনার্জিরা তখন তাদের পিছা করা আরম্ভ করে, আর যার ফলে সেখানে যারা পিকনিক করতে যায় তাদের শরীর খারাপ হয়ে যায়। এখন প্রশ্নই ওঠে যে সবার তো শরীর খারাপ হয় না। এক্স্যাক্টলি, সবার হয় না। যারা হয়তো নাম্বার ওয়ান করেছে, যারা হয়তো সেখানে সেই সব জিনিসপত্র ফেলেছে, যারা হয়তো কিছু এমন শব্দ ব্যবহার করেছে যেগুলো কি এখানে বলা উচিত নয়, থাকে অনেক সময় বাচ্চারা অনেক কিছু বলে ফেলে, তো সব করাটা ঠিক নয়। আমি ওগুলো আর এসব কি বলবো এখানে। তো হয়তো সেগুলো করেছিল। আর তাছাড়া আমি সবসময় একটা অরার কথা বলি, যাদের অরা অনেক উইক থাকে তাদেরকেও কিন্তু এই ধরনের কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। দ্বিতীয় কথা, একটা প্রশ্ন আরো উঠে, কি আমাদেরও তো আম বাগান আছে, আমাদেরও তো ক্ষেত খামার আছে, আমাদেরও তো ফার্ম হাউস আছে, আমরা তো সেখানে গিয়ে পিকনিক করি, আনন্দ করি, অনেক কিছু করি, তাহলে আমাদের তো কোনো ক্ষতি হয় না। না না না, এইসব জায়গাতে গেলে কিছু ক্ষতি হবে না। আর যদি হয় তো অনেক স্লোলি হবে, ওগুলো আপনারা বুঝতে পারবেন না, অনেক বছর পরে তার প্রতিক্রিয়াগুলো বোঝা যায়। দেখুন অ্যাকচুয়ালি কি হয় না, এই যে আপনাদের জায়গাগুলো এখানে আপনারা প্রায় যান, তাদের কেয়ার করেন, তাদের সময় সময়তে নিশ্চয়ই একটু পুজো তো করেন, কোনো মন্ত্র জপ করেন বা কোনো ধূপ ইত্যাদি জ্বালিয়ে দেন, তাদের যে আপনি ভালোবাসেন, এই যে ভালোবাসাটা আপনার হৃদয়ের ভালোবাসাটা যে প্রকট হয় সেখানে যা কিছু চাষবাস হচ্ছে তার প্রতি যে আপনাদের স্নেহ ভক্তি, এগুলো আপনার মুখে বলুন আর না বলুন কিন্তু আপনার হৃদয়ে তো আসে, হ্যাঁ না? কেননা সেখান থেকে যা কিছু হবে উপার্জন, সেগুলো তো আপনার পরিবারের জন্যে, মঙ্গলের জন্য, তো আপনারা সবসময় তার প্রতি একটা ভালো চিন্তা রাখেন, তো সেই জন্যই আপনাদের সেখানে গেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু আননোন প্লেসে কি হয় না, যদি এই খাবার টাবার গুলো ঠিক মতন বেড়ে ওখানে না দেওয়া হয় তো একটু হয়, ক্ষতি হয়। তো আজকালকার দিনে এগুলো এতটা বুঝতে কেউ চায় না, কেননা এগুলো প্রায় সবাই ভুলে গেছে। আর সবাই ভাবে যে এ তো বাইরে গেলে পিকনিকে খাওয়া দাওয়া একটু এদিক সেদিক হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়, তাই বোধহয় হয়ে গেছে। কিন্তু আসল যদি আমরা ওড়িগুলোকে ধরে ধরে চলি, চেনগুলোকে ধরে ধরে চলি, তো দেখবো যে কোথায় ঘটনাটা ঘটেছিল। আমি এখানে কোনো কাউকে ভয় দেখাচ্ছি না, কিন্তু দেখুন এটাও আমাদের এক প্রকারের রীতি, এগুলোকে একটু মেনে চলতে হয়, তাহলে কি হয় সব কিছু ব্যালেন্স থাকে। যেমন যদি বলা হয় যে আপনার অনেক টাকা হবে, আপনি যান না গাছের নিচে গিয়ে একটু চিনি ফেলে আসুন, সবাই দৌড়াবে, কেননা পয়সা পাবে, তাই না? তো সবার ইচ্ছা থাকে আর অনেক অনেক পয়সা পাবে। কিন্তু যদি বলা হবে যে
বনভোজন করতে গিয়ে সেখানে একটু খাবার রেখে এসো, তো সহজে কেউ মানতে চাইবে না, বলবে কেন করব? এই একটা প্রশ্ন ওঠে যে কেন করব? যদি বলা হতো ওখানে রেখে এসো, তোমাদের অনেক পয়সা পাবে তোমরা, তাহলে হয়তো করতে পারতো কি। কিন্তু সাধারণত এসব জিনিসগুলো আজকাল চেপে গেছে, সাধারণত এগুলো কেউ বলেও না আর ব্যবহারও করে না। তো যাই হোক, যখন এই প্রসঙ্গটা সামনে এলো, তো আমি আপনাদেরকে ডিটেলস এইসব কথাগুলো বললাম। আশা করব নিশ্চয়ই ভালো লেগেছে। আর আপনারাও যদি কখনো এই শীতের দিনগুলোতে পিকনিকে যান, আননোন প্লেসে যাও নিয়ে গেছেন, তো একটু খাবার যাও নিয়ে গেছেন, কোনো পাতাতে করে নিশ্চয়ই কোনো গাছের নিচে রেখে দিবেন, যাতে আর কেউ খাক না খাক, সেখানে যে আরো ছোট ছোট পোকা, ইনসেক্টস, ওরা সব যে ঘোরাঘুরি করে, অ্যাটলিস্ট তারা তো খেতে পারে, তাদেরও তো বাঁচতে হবে, তাই না? তারা যে আপনাদেরকে পিকনিক করবার জন্য এই জায়গাটা দিয়েছে, তারা যে নিজের এই প্রাণ খোলা জায়গাটা আপনাদেরকে দিয়েছে, তো তাদের প্রতিও তো একটু কৃতজ্ঞতা ব্যক্ত করতে হয়। ঠিক আছে? এরপরে আমি আবার সুন্দর সুন্দর ঘটনাগুলো নিয়ে আসবো, ধ্যানের বিষয় জানাবো। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদেরকে অনেক অনেক স্নেহ ভালোবাসা আর ধন্যবাদ। জয় রঘুনাথ জি।